আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রেনু আমার বিছানার একপাশে বসে আছে। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। রেনু কি করে সম্ভব? আমি স্বপ্ন দেখছি না তো? এরপর নিজের সন্দেহ দূর করার জন্য বেশ জোরে সোরেই হাতে একটা চিমটি কাটলাম। উফ! রেনু আমার আওয়াজ শুনেই পিছন ফিরে আমার দিকে তাকালো, আর সাথে সাথেই একটা চিৎকার দিয়ে ঘাড় ফিরিয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। আমি তো হতভম্ব। কি হলো এটা? আমি কি ভূত নাকি জিন? এইভাবে আমাকে দেখে চিৎকার দেওয়ার কি হলো? তখনই রেনু মুখ ঢেকে রেখেই বলল, হাদারাম কোথাকার, কিছু না পড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়েছে। হাই হাই, একটা ব্ল্যাঙ্কেট পরে বাইরে বেরিয়ে গেছিলাম। আমি কি করে জানবো এই শয়তান মেয়ে আমার রুমে আইসা বসে থাকবে? সাথে সাথে দৌড়ে গিয়ে আলমারি থেকে কাপড় নিলাম, তারপর ওয়াশরুম থেকে পরে বাইরে এলাম। এসে দেখি ওই লুইচ্চা মাইয়া আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতেছে। তখন আমি একটু গলা খাকড়িয়ে স্বাভাবিকভাবে বললাম, রেনু তুমি এখানে কখন এলে? তখন রেনু তার কপালটা কুঁচকিয়ে রাগী কণ্ঠে বলল, কেন আসতে পারি না? আর দেখো, আজ বাদে কাল এটা আমার শ্বশুর বাড়ি হবে, তাই আমি আসতেই পারি। জি না ম্যাডাম, আপনি আসতে পারেন না। আপনি হয়তো ভুলে গেছেন আপনার পরীক্ষা শুরু হতে চলেছে। মনে পড়েছে। কি মনে পড়েছে? রেনু তখন তার হাতটা আমার সামনে তুলে ধরল, আর হাতে একটা মোবাইল। তখন সে জিজ্ঞেস করলো, এটা কি? আশ্চর্য, এটা তো মোবাইল। গাধা কোথাকার, সেটা তো আমিও জানি। আমি জানতে চাচ্ছি মোবাইলটা কার। তখন মোবাইলটা খুঁটিয়ে দেখে বুঝতে পারলাম এটা আমারই। কালকে যে বাসায় ফেলে গেছিলাম আর ধরা হয়নি। এরপর রেনু মোবাইলটা আমার হাতে দিয়ে বলল, দেখ তো, তোকে আমি কতগুলো ফোন দিয়েছি। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম, ও মাই গড, এতগুলো ফোন, সব কটাই রেনুর নাম্বার থেকে। তখন দেখলাম রেনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, আর আমার কলার ধরে বলল, জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আরে আরে, কাঁদছো কেন ছোট বাচ্চাদের মতো? এমন চিৎকাদনে মেয়েকে কিন্তু আমি বিয়ে করতে পারবো না বলে দিলাম। রেনু রেগে আগুন হয়ে গেছে আর বলল, কি কি বললি তুই? তুই বিয়ে করবি না? তোর বাপ। কথাটা বলতে গিয়ে জিহ্বায় কামড় দিয়ে ফেলে। তারপর কথাটা চাপা দেওয়ার জন্য বলল, তুমি ফোন ফেলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে কেন? আসলে বাড়িতে একটু ঝামেলা হয়েছিল, ভালো লাগছিল না, তাই বাইরে চলে গেছিলাম। কিন্তু তুমি আসলে কখন? এই তো একটু আগে। তুমি তো আমার সামনে হন হন করে হেঁটে চলে এলে, আমাকে দেখতেও পেলে না। মানে কি বলছো তুমি? তোমাকে দেখতে পাইনি মানে? কোথায়? আমি যে নিচে সোফাতে বসেছিলাম, দেখতে পাওনি? সরি সরি, আসলে থাক থাক, আর বলতে হবে না। এই এই শুনো না। কি ব্যাপার? হঠাৎ করে সুর বদল? তারপরও স্বাভাবিকভাবেই বললাম, আসলে হয়েছে কি না, মানে কি বলো? আরে কি হয়েছে বলবে তো? এত হেজিটেট করছো কেন? তখন রেনু জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, আসলে কালকে তুমি আমার ফোন ধরনি বলে আমার মাথায় ভীষণ রাগ চড়ে বসে, তাই রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি তোমার কাছে আসার জন্য। কিন্তু রাগের চোটে গাড়ির স্পিড অনেকটাই বাড়িয়ে দিয়েছিলাম, তখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সে কি, তোমার কোনো আঘাত লাগেনি তো? না না, আমার কিছু হয়নি, কিন্তু রাতের বেলা দৌড়ে আমার গাড়ির সামনে যে এসে পড়েছিল তার অবস্থা অনেক খারাপ। আমি তাকে হাসপাতালে ভর্তি করেই তোমার বাড়িতে এলাম। এখন আমি কি করব বলো? ছাড়ো এইসব, তুমি নিজেকে দোষ দিও না। চলো আমরা এখন হাসপাতালে গিয়ে তার নাম ঠিকানা কিছু জানতে পারি কিনা দেখি। ঠিক আছে, চলো। এরপর আমরা নিচে আসতে দেখি সবাই লাঞ্চ করার জন্য খাবার টেবিলে বসে আছে। মা আমাকে দেখে বলল, আশিকাই খেয়ে নিবি, বস। কিছু না বলে বাইরে চলে আসি। একটু পর রেনু বের হয়ে বলল, এই কি হয়েছে তোমার? আন্টি তোমাকে খেতে ডাকলো আর তুমি কিছু না বলে চলে আসলে। এটা বলে আসলেই তো পারতে যে আমরা এখন বেরোচ্ছি। আমি রেনুর কথার কোনো জবাব না দিয়ে গাড়িতে এসে বসলাম। তারপর রেনু এসে আমার পাশের সিটে বসে পড়ে। আমি গাড়িটা স্টার্ট দিয়ে রাস্তায় নামলাম। তখন রেনু বেশ বিরক্ত হয়ে বলল, তোমার হয়েছেটা কি? এই তো একটু আগে সব কিছু ঠিক ছিল। আমি রেনুর কোনো কথা কানে না তুলে শান্ত গলায় বললাম, আরে কোন হাসপাতাল? না বললে রেনু আমার কথায় অবাক হয়ে যায়। তখন বলল,
সিটি হাসপাতাল। এরপর রেনু আমাকে আবার কিছু বলতে যাবে। আমি রেনুকে কিছু বলতে না দিয়ে বললাম, তা ওই মানুষটা বেচারা নাকি বেচারি? রেনুকে থামানোটা দরকার, না হলে একের পর এক প্রশ্ন করে যাবে। আর এই মুহূর্তে আমার কোনো রকম উত্তর দেওয়ার মুড নাই। তুমি কি আমার সাথে মজা করছো? আরে না, আমি শুধু জানতে চাইছি মেয়ে ছিল নাকি ছেলে। রেনু মুখটা গোমরা করে ফেলেছে আর বলল, মেয়ে। তখন রাস্তায় আছে, কোনো কথা হলো না। হাসপাতালে ঢুকেই প্রথমে ডাক্তারের কাছে গেলাম। তখন ডাক্তার বললেন, মেয়েটার খুব জোরে মাথায় লেগেছিল, তাই মস্তিষ্কের কিছু কোষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যার কারণে ওর আগের কথা কিছু মনে থাকবে, কিছু হয়তোবা থাকবে না। অবশ্য আর কোনো রকম ক্ষতি হয়নি, তবে পেশেন্টটাকে খুব কেয়ারে রাখতে হবে, কারণ এই রকম সমস্যা ভিকটিমের মাথায় খুব চাপ ফেলে। তারা কিছু স্মৃতি মনে করতে পারে, আবার কিছু স্মৃতি তারা মনে করতে পারে না, যার কারণে মনে করার প্রচেষ্টায় মস্তিষ্কে প্রচুর চাপ পড়ার দরুন জ্ঞান হারাতে পারে। আর এই কন্ডিশনে এটা খুবই হার্মফুল হবে, তাই একটু সাবধানে থাকবেন। পেশেন্ট যেন এই মুহূর্তে কোনো রকম স্ট্রেস না নেয়। এটা কি কখনো ঠিক হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, তবে একটু সময় লাগবে, আর ওনাকে একটু কেয়ারে রাখতে হবে। আর পেশেন্টের সাথে আপনার সম্পর্কটা কি বলেছিলেন? ও আমার বোন হয়। রেনুর কথা শুনে অবাক হলাম না, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে। সেই মুহূর্তে একটা নার্স আমাদের কাছে এসে বলল, ম্যাডাম আপনার বোনের জ্ঞান ফিরেছে। শুনে ডাক্তার বললেন, আপনারা চাইলে এখন থেকে করতে পারেন, তবে যে কথাগুলো বললাম একটু মাথায় রাখবেন। তারপর আমরা ডাক্তারের চেম্বার থেকে বিদায় নিয়ে মেয়েটার কেবিনের দিকে এগোতে লাগলাম। আমার কেমন যেন একটা অস্বস্তি কাজ করতেছিল, কিন্তু কেন হচ্ছে, কী জন্য হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমরা মেয়েটার কেবিনে ঢুকলাম। ঢুকতেই যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি করে সম্ভব আখি? কিছুই বুঝতে পারছি না আমার জীবনে এসব কি ঘটে যাচ্ছে। আমি আর ভিতরে না ঢুকে বাইরে বেরিয়ে এলাম। এই মুহূর্তে আখি আমাকে দেখলে কিভাবে রিয়্যাক্ট করবে কে জানে। তবে যাই হোক, খারাপ কিছুই হবে, তাই এখন ওর সামনে না যাওয়াই ভালো। আমাকে বাইরে চলে আসার কিছুক্ষণ পর রেনুও বেরিয়ে এলো আর বলল, এই, তুমি এভাবে বাইরে চলে এলে কেন? না এমনি, কিছু জানতে পারলে? হ্যাঁ, মেয়েটার নাম আবিরা, আর ওর মা নাকি এই হাসপাতালে অ্যাডমিট আছেন। তবে বাড়ির ঠিকানা কিছুই মনে করতে পারলো না। ওর মা কোন ক্যাবিনে আছে বা নাম কি কিছু বলল? না, আর কিছুই জানা যায়নি। আমি ভাবছি আমার কি করা উচিত। আমার কি রেনুকে বলে দেওয়া উচিত যে এই মেয়েটাই সেই আখি, নাকি এখন না বলে পরে সময় বুঝে বলবো? কি করব আমি এখন কিছুই মাথায় আসছে না। তখনই ওই নার্সটাই আমাদের সামনে এসে রেনুর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম এই যে আপনার বোনের অর্নামেন্টসগুলো ওটির আগে খুলে নেওয়া হয়েছিল। তখন রেনু নার্সকে বলল মেয়েটার কেবিনে রেখে আসতে, কিন্তু তার পরক্ষণেই নার্সকে থামিয়ে দিয়ে বলল, দিন, আমার কাছেই দিন। রেনু একরকম প্যাকেটটা নার্সের হাত থেকে ছিনিয়ে নিল। নার্স পুরো অবাক, আমিও কম অবাক হইনি রেনুর এই আচরণে। তখন দেখলাম রেনু দ্রুত হাতে প্যাকেটের ভেতর থেকে একটা রকেট বের করলো আর সেটাকে ভালো করে খতিয়ে দেখতে লাগলো, আর প্যাকেটটা হাত থেকে ফেলে দিল। তারপর আমি ওটা তুলে নেই। রেনুর আচরণে নার্স স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি নার্সকে ইশারা করে বললাম চলে যেতে। নার্স চলে গেল। তখনই রেনু আমাকে আরও এক ধাপ অবাক করে দিয়ে বলল, আশিক, আমি এই রকেটটা চিনি। কি বলছো তুমি? লকেটটা চেনো মানে? কি বলছো আবোল তাবোল? রেনু আমার কথার জবাব দিয়েই একটু সাইডে গিয়ে কাকে যেন একটা ফোন করলো। তারপর কী সব কথা বলছে বুঝতে পারলাম না, কিন্তু রেনুকে দেখে খুব অদ্ভুত লাগছে। ওর এরকম ব্যবহার আমি আগে দেখিনি। হঠাৎ করে কি হলো ওর? আর রকেটের কাহিনীটাই বা কি? ধুর বাবা, মাথায় সব জট পাকিয়ে যাচ্ছে। কি হচ্ছেটা কি এসব? তখনই প্যাকেটের ভেতরে একজোড়া নুপুরের দিকে আমার চোখ গেল। আমার চোখ দুটো বিস্ফোরিত। কি করে কি হলো? এগুলো এখানে কি করে? আরে চলছেটা কি এখানে? আমি প্যাকেট থেকে নুপুরগুলো বের করে বুঝতে পারলাম আমি ঠিকই চিনেছি। নিজের হাতে ডিজাইন করে আমি 2 জোড়া কাচের নুপুর অর্ডার করে বানিয়েছিলাম। এক জোড়া আপুকে দিয়েছিলাম, আরেক জোড়া বাসর রাতের সময় আঁকিকে দিয়েছিলাম, কিন্তু সে এগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাহলে এগুলো এখন আঁকির কাছে এলো কি করে? তখনই রেনু ফোন শেষ করে আমার দিকে আসলো। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ওই রকেটে কি আছে? রেনু আমার হাতে রকেটটা দিয়ে বলল, খোলো এটা। আমি খুলে দেখলাম ভিতরে 2টা বাচ্চা মেয়ের ছবি। তখন দেখি রেনু তার গলা থেকে
একটা সেম লকেট খুলল। লকেটটা আমি আগে খেয়াল করিনি, কারণ সবসময় যে থাকতো। আমি অবাক হয়ে গেলাম। তারপর রেনু আমার হাতে তার লকেটটা দিয়ে বলে, এবার এটা খুলে দেখো। আমি খুলেই, কি আশ্চর্য, এখানেও একই ছবি, দুইটা বাচ্চার। তখন আমি রেনুকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? রেনু খুব সহজে উত্তর দিল, এটা আমি আর আমার ছোট বোন। আমরা যখন ছোট ছিলাম তখন একটা কার অ্যাক্সিডেন্টের পর ওকে আর খুঁজে পাইনি। তখন আমার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, তার মানে তুমি বলতে চাচ্ছ এই মেয়েটাই তোমার বোন? আমি মা বাবাকে ফোন করে দিয়েছি, তারা কয়েক ঘন্টার মধ্যে এখানে চলে আসবে। তখন আমি রেনুকে বললাম, আমি একটু আসছি। এই বলে আমি সোজা রিসিপশনে এসে আখির মায়ের নাম বলে কেবিনের নম্বর জেনে নিলাম। একমাত্র উনি আমার সব সমস্যার সমাধান করতে পারেন। তারপর আখির মায়ের কেবিনে গিয়ে দেখি ওনার ডায়ালাইসিস চলছে, আর আখির ভাই তার মায়ের পাশে বসে আছে। আমাকে দেখে অনেক দাঁড়িয়ে পড়ে আর বলল, দুলাভাই আপনি? তখন আমি অনেককে বাইরে ডাকলাম। বাইরে নিয়ে এসে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার মায়ের, আর তোমাদের এই অবস্থা কি করে? অনেক বলতে লাগলো, বাবা মারা যাওয়ার পর আমরা অনেক কষ্টে ছিলাম, তখন আপুই আমাদের সংসারে ভার নেয়। আমার পড়ালেখার খরচ থেকে শুরু করে সব কিছুই আপু দিত। আপু ছোটো একটা প্রাইভেট কোম্পানির চাকরি করে, কিন্তু 5 দিন আগে মা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি, তখন ডাক্তার জানায় মায়ের নাকি 2টো কিডনি বিকল হয়ে পড়েছে, তাই যত দ্রুত সম্ভব মায়ের কিডনি ট্রান্সফার করতে হবে, না হলে মাকে বাঁচানো যাবে না, আর সেটা করতে তো অনেক টাকা লাগবে। আপু অনেক ঘোরাঘুরি করেছে টাকার ব্যবস্থা করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামের বাড়িটা বেচে দিব, কিন্তু সেটা করতেও কিছুটা সময় লাগবে। এখন হাসপাতালের প্রতিদিনের বিল, ওষুধ বিল অনেক। আপু টাকার ব্যবস্থা করতে খুব হিমশিম খাচ্ছে, কিন্তু পরশু দিনের পর থেকে আপুকে আর দেখতে পারছি না, আমার ফোনও ধরছে না। আমি এখন বুঝতে পারলাম আখির ওই কাজ করতে যাওয়ার কারণ কী ছিল। এরপর অনেককে জিজ্ঞাসা করলাম, তোমার মায়ের চিকিৎসা কোন ডাক্তার করছেন? তখন সে আমাকে ডাক্তারের নাম বলল। আমি ওকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেলাম। গিয়ে আখির মায়ের চিকিৎসার কথা বললাম। খুব জলদি একটা কিডনি ডোনারও পাওয়া যায়। ডাক্তার বললেন যে আজকে তিনি অপারেশনটা করে ফেলবেন। অনেক আমার দিকে অবাকভাবে তাকিয়ে প্রশ্ন করলো, আমার আপু তো আপনাদের সাথে অনেক খারাপ করেছে, তাহলে আপনি কেন আমাদের সাহায্য করছেন? তুমি এসব কি করে জানলে যে তোমার আপু আমার সাথে কি করেছে? আপনি চলে যাওয়ার পর আপুকে আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর আপু আমাদের বাড়িতে চলে আসে, কিছুদিন ভালোই ছিল, তারপর আপু কেমন যেন হয়ে যায়, সব সময় মনমরা হয়ে থাকতো, আর মাঝে মাঝে দেখতাম আপু রুমে শুয়ে শুয়ে কান্না করতো। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমায় কিছু বলতো না। তখন আমি গিয়ে মাকে বলি যেন আপুর সাথে কথা বলে, কিন্তু মা রাজি হচ্ছিল না, কারণ মা আপুর সাথে রেগেছিল, তাই সাথে কথা বলতো না। তারপর আমার জোরাজুরিতে মা আপুর সাথে কথা বলতে রাজি হয়। তাদের কথা আমি দরজার পাশ থেকে শুনছিলাম। মা যখন জিজ্ঞেস করে, আপু মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, মা, আমি খুনি। আমি একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলেছি। আমার কারণে হাসিকও হারিয়ে গেছে। আমি কখনো আশিকার ভালোবাসা বুঝতে পারিনি। সবসময় ওকে অবহেলা করেছি, কষ্ট দিয়েছি। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন কেঁদে কি হবে মুখ পুরি? আমি তোকে কতবার বুঝালাম, তারপরও তুই বাচ্চাটা অ্যাবর্শন করলি। ছেলেটাও তোকে অনেক ভালোবাসতো, আর তুই? মা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি আমি আশিককে অনেক ভালোবেসে ফেলেছি। খুব মিস করছি ওকে। আমার বাচ্চাটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আশিক আমাকে এত করে না করার পরেও আমি কি করলাম? সব শোনার পর আমি এখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি অনেকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, চিন্তা করো না, তোমার আপু ঠিক ফিরে আসবে। এরপর আমি ওখান থেকে রেনুর এখানে এসে দেখি আঙ্কেল আন্টিও এসে পড়েছেন। আমি কাছে যেতেই রেনু আমাকে বলল, এতক্ষণ কোথায় ছিলে? এই তো আশেপাশেই একটু হাঁটাহাঁটি করছিলাম। তখন আমি আন্টির কাছে গিয়ে বললাম, রেনু বলছে যে ওই মেয়েটা নাকি ওর বোন। আপনি কি মনে করেন সত্যি ওই মেয়েটা রেনুর বোন? আন্টি আবেগপ্রবণ হয়ে গেছেন। তখন বললেন,
হ্যাঁ বাবা, ওটাই আমার ছোট মেয়ে অনু। আল্লাহ তাকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। দূর, এটা কিছুতেই হতে পারে না, কারণ আমি মন প্রাণ দিয়ে চাচ্ছি আঁকি যেন রেনুর বোন না হয়। কারণটা হয়তো বুঝতেই পারছেন। তখন আমি বললাম, আচ্ছা আন্টি, আপনাদের ছোট মেয়ের কোনো জন্ম দাগটাগ আছে যা দেখে তাকে চেনা যাবে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। অনুর পিঠের বাম দিকে একটু নিচে একটা সুন্দর তিল আছে। কথাটা শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। না, এটা হতে পারে না। সত্যি আঁখির পিঠের বাম দিকে একটু নিচে নজর কাড়া একটা তিল আছে। এইবার সব কিছু তো এটাই বলছে যে আঁখি অনু মানে রেনুর বোন। তখন রেনু বলে উঠল, আশিক, তুমি ভালো একটা কথা মনে করিয়েছো। চলো মা, আমরা কি দেখে আসি ওর তিলটা আছে নাকি নেই। তখন জানি না আমার মুখ দিয়ে কিভাবে বেরিয়ে গেল কথাটা। আমি তাদেরকে বলে ফেললাম, দেখার দরকার নেই, ওর পিঠে তিলটা আছে। তারা তিনজনেই আমার দিকে চোখ বড় বড় করে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন রেনু বলল, তুমি কিভাবে জানলে যে ওর পিঠে তিল আছে? আমি এখন কি বলবো ভেবে পাচ্ছি না। কোনো মতে বললাম, না মানে এমনি বলে ফেললাম, হয়তো তোমরা যাও দেখে আসো। আমি একটু ব্যস্ততা দেখিয়ে বললাম, আমি একটু বাড়িতে গিয়ে আমাদের গেস্ট হাউসে তোমাদের থাকার ব্যবস্থাটা করে আসি। ওদের উত্তরের অপেক্ষা না করেই আমি প্রস্থান করি। ওখানে থাকলেই সমস্যা। 5 দিন কেটে গেল। এভাবেই আমি একবারও আঁখির সামনে যাইনি। আঁখি এখন অনেকটাই সুস্থ। আঁখির মাও সম্পূর্ণ সুস্থ। ওনার থেকে জানতে পারি আঁখি ওদের নিজের মেয়ে নয়, তাকে রক্তাক্ত অবস্থায় কুড়িয়ে পেয়েছিলেন। আঁখির বাবা মা নাকি বিয়ের 5 বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন, তাই তারা আঁখিকেই সন্তান হিসেবে নেন। আর তার কয়েক বছর পরেই অনেকের জন্ম হয়েছিল। তারপর আমি তাকে আঁখির কথা বলি, কিন্তু আঁখিকে আমার কথা না বলার জন্য বলে দেই। তখন তিনি আঁখির সাথে দেখা করেন। ওনাকে দেখে আঁখিরও অনেক কিছুই মনে পড়ে যায়। অনেক দিন পর রেনু নিজের বোনকে পেয়ে আর ছাড়তে রাজি নয়, তাই আঁখিসহ তার পরিবারকে রেনুদের ওখানে নিয়ে যাবে। এই কয়দিনের মধ্যে 2 বোনের মধ্যে অনেক ভাব হয়ে গেছে আমার সম্পর্কে। রেনু আঁখিকে সব কিছুই বলে, সেজন্য নাকি আঁখি আমাকে দেখতে চাইছে। এজন্য আমি এখন মহাবিপদে। আমি আঁখির সামনে গেলেই রেনু জানতে পারবে যে তার বোন অনুই আমার সেই আঁখি। যদি এরপর রেনু আমাকে বিয়ে করতে না করে দেয়, আমার কি হবে? আমি তো রেনুকে এই কয়দিনে অনেকটা ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। রেনু যদি নিজের বোনের সুখের জন্য আমাকে ভুলে যায়, এসব ভেবে খুব ভয় হচ্ছে আমার। অনেক চেষ্টার পরও রেনু জেদেরই জয় হলো। আমাকে আঁখির সামনে যেতেই হবে আজকে। তাই আমি নিজেকে তৈরি করে নিলাম, যতটা সম্ভব অচেনা মানুষের মতোই আচরণ করব। হাসপাতালে ঢুকে দরজার সামনে এসে রেনু আমাকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি যখন ভিতরে আসতে বলবো তখন আসবে। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। আমি দরজার বাইরে অপেক্ষা করছি। আমার শরীর ঘামতে শুরু করেছে। একটু পরে যা ঘটবে সেই কথাটা ভেবে বারবার আমার সাথে কেন এমন হয়। তখনই রেনুর ডাক। আমিও নিঃশ্বাস বন্ধ করে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে আঁখি অনেকটাই চমকে গেছে। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ওর চোখ দুটো কাঁদতে চাইছে, কিন্তু সে কাঁদছে না। আমি কিছু বলার আগেই আমি বলে উঠলাম, কেমন আছেন শালিকা? আমি শুনলাম আপনি নাকি আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছেন। তা কেমন আছেন আপনি? আমার এই অচেনা লোকের আচরণে আঁখি কেমন যেন হয়ে গেল। কোনো রকমে বলল, কান্না চেপে বলল, ভালো, আপনি? আঁখির চেহারা দেখে মনে হলো ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। আর কিছুক্ষণ ওখানে থেকে আঁখির মনের কষ্ট যতটা পারি বাড়িয়ে দিলাম। আসলে ওর সামনে রেনুকে নিয়ে অনেক ন্যাকামি করলাম আর কি। আঁখির মুখটা যা হয়েছিল না, সে আমাকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু রেনুর উপস্থিতিতে কিছু বলতে পারছিল না। গাড়িতে ওঠার পর রেনু বলল যে তারা কালকেই আঁখিকে নিয়ে বাড়ি চলে যাবে। তখন আমি রেনুকে বললাম, চলো আজকে তোমাকে আমার একটা পছন্দের জায়গায় খাওয়াতে নিয়ে যাবে। রেনু আমার কথা শুনে অবাক হয়ে গেছে, কারণ আজ পর্যন্ত আমি রেনুকে নিয়ে নিজে থেকে কোথাও বের হইনি। রেনু অবাক হয়ে বলল, তুমি নিয়ে যাবে আমাকে খাওয়াতে? কেন যাবে না? ঠিক আছে, তাহলে বাড়িতেই চলো। এই এই আমি তো এমনি এমনি বলছিলাম, তুমি বলছো আর আমি যাব না, এটা ভাবলে কি করে? কিন্তু তোমাকে দেখে আজকে খুশি খুশি মনে হচ্ছে। সত্যি আমি আজকে খুবই খুশি। আঁখিকে কষ্ট পেতে দেখে আমার কেন জানি খুব ভালো লাগছে। আমি রেনুর কথার কোনো জবাব না দিয়ে গাড়ি চালিয়ে জায়গা মতো পৌঁছে গেলাম। রেনু খুশি আমার সাথে সময় কাটিয়ে।
তারপর আমরা রাতের দিকে বাড়িতে গেলাম। আমি রেনুকে গেস্ট হাউসের দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। আসলে ফিরতে একটু রাত হয়ে গেছিল। আমার বাড়ির কেউই আঁকির বিষয়টা জানে না, কারণ আমি রেনুকে মানা করেছিলাম। বাড়িতে ঢোকার পর মা আমাকে প্রশ্ন করলো কোথায় ছিলাম। আপুও মায়ের সাথে যোগ দিয়ে বলল, তুই সারাদিনে তো বাড়িতে কিছুই খাসনি, শরীর খারাপ করবে তো। আসলে বাড়িতে আসার পর আমি একবারও ঘরে খাবার খাইনি, আর খেতেও মনে চায় না। আমার কাছে তাদের কথাগুলো কেমন যেন উপহাসের মতো লাগছে। যখন আমার খেয়াল রাখার জন্য কেউ ছিল না, তখন তারা আমায় অবহেলা করেছিল, আর এখন আমার খেয়াল রাখার জন্য রেনু আছে, তাই এখন এদের ন্যাকামি না করলেই ভালো হয়। অনেক কষ্ট সহ্য করেছিলাম, দিনের পর দিন না খেয়েছিলাম। কেউ কোনো খবর নেয়নি যে আমি খেয়েছি কি না। অসুস্থতার সময়ও কপালে হাত রাখার মতো কেউ ছিল না। তখন বললাম, আমার পেট ভরাই আছে, আমি খেয়ে এসেছি, আমি যাই, অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমানো দরকার। আর হ্যাঁ, আমার ব্যাপারে এতটা না ভাবলেও চলবে। কথাটা বলেই উপরে চলে আসি। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।